যদি তারা আপনারা শুনে থাকেন আপনাদেরকে বলতেছি, আপনাদের কোনো এখতিয়ার নাই, আপনারা রাষ্ট্রের পুলিশ না, যাই ঘটে থাকুক না কেন। এবং সাংবাদিকদের হুমকি দিবেন এবং বলবেন বড় মায়া দেখা যাচ্ছে, দুনিয়া এত সোজা না। থ্যাংক ইউ। আমাদের একজন দর্শক বলতেছেন যে আপনি জামাত শিবির দেখতেছেন, যুবদল ছাত্রদল দেখতেছেন না। আমি অবশ্যই যুবদল ছাত্রদলকে দেখতেছি এবং মোশাররফ ভাইকেও এই ব্যাপারে আমি মোশাররফ ভাইকে প্রশ্নের পর প্রশ্নই করে যেতে চাই। শুরুও করেছিলাম মিলন ভাইয়ের অনুমতি নিয়ে মোশাররফ ভাইকেই, যে মোশাররফ ভাই আমাদের দর্শক একজন একটা প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছ থেকে একটু এটা জানতে চাইব যে মিলন ভাই স্পেসিফিক একজনের কথা বলেছেন, এইটা কি উনি ওনার মাসল দেখালেন? উনি কি মাসল দেখায়, মানে ওনার মাসল দেখায় উনি কোন পর্যন্ত যাইতে চান? উনি কি শামীম ওসমান হইতে চান? উনি কি জয়নাল আজারি হইতে চান? উনি কি মানে উনি কোন লেভেলে যেতে চান? মানে ওনার লেভেলটা কোনটা? আসলে জনাব খালেদ মহিউদ্দিন আসলে ওনার ওখানে উপস্থিতি কতটুকু ছিল এই ব্যাপারে আমার আসলে স্পষ্ট ধারণা নাই। তবে আমি মনে করি বিশেষ করে আমাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব এখন বিএনপি। সেই দায়িত্বটা হলো আমরা এখন জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। সুতরাং জনগণের নিরাপত্তা, জনগণেরকে শান্তিপূর্ণ রাখা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমি মনে করি যারা যেখানে মিলন ভাই এখানে সংসদ সদস্য, উনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছে, ওনার এলাকাকে শান্ত রাখা কিন্তু ওনার দায়িত্ব। আমি এক জায়গা থেকে নির্বাচিত হয়েছি, সেখানের দায়িত্ব আমার দায়িত্ব। যদি আমি দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে কিন্তু ওনার নিজের জীবনে যেমন ব্যর্থতা আসবে, পাশাপাশি দলকেও কিন্তু একটি বদনাম বহন করতে হবে। আমি আজকে যতটুকু আমি জানি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের এই ব্যাপারে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অত্যন্ত কঠোর। আপনি দেখছেন যে বিকাল থেকে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। সুতরাং আমরা এই ধরনের পরিস্থিতি চাই না, যে কথাটি আমি আমার আগের পর্বেই বলেছিলাম যে এই ঘটনার সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন জায়গায় ঘটনা, যার সাথে বিএনপির কেন্দ্রীয় রাজনীতি বা বিএনপির কোন এই যে বর্তমান কর্মসূচি তার সাথে কোনো মিল নাই। সুতরাং এই ব্যাপারটা আমাদের নজরে এসেছে, আমরা দেখছি। তবে আমাদের দর্শক জাহিদ হোসেন, আমি কি নামটা পড়তে পারলাম, জাহিদ হাসান উনি প্রশ্ন করছেন যে যারা আক্রমণ করলো, চোখ উপড়ে ফেললো, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? চোখ তুলে নেওয়া কি বাংলাদেশে আইনে জায়েজ? না, এটা কোনোভাবে আমরা সমর্থন করি না। জনাব খালেদ মহিউদ্দিন, আপনি জানেন যে দীর্ঘ 15টি বছর আমরা কি অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম। বিশেষ করে আপনি জানেন যে আপনার টক শোতে আমরা অংশগ্রহণ করতাম, সেখানেও কত সতর্কতার সাথে আমাদেরকে যেতে হতো, কথা বলতে হতো। সুতরাং এই ধরনের কর্মসূচি আমরা কখনো সাপোর্ট করি না। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভালো করে জানেন, এখানে ছাত্র আপনি ছিলেন, যে আজকে প্রায় 2 বছর হলো মানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। আপনি দেখবেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল হলগুলিতে থাকতে পারছে না। তারপরও কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত সংযমের সাথে পরিস্থিতির অনুধাবন করে কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা কোনো ধরনের বল প্রয়োগ বলেন অথবা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেইটাও কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আমরা চাই। জি মোশাররফ ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের ছেলেরা হলে উঠতে পারতেছে না, মানে এটা কি মানে বিশ্বাসযোগ্য কথা? আপনি জানেন, আপনি ঢাকা বিশ্বে খোঁজ নিয়ে দেখেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা হলে আছে। কাদের জন্য? এটা এখানে দুটো। এখানে যদি আমি মানে এটা কি বিএনপির অন্তর্গত কোন দল? মানে একটা মোশাররফ ভাইয়ের দল একটা? না, এটা আপনাকে বলি। সেই ঘটনাটা হলো, আপনি জানেন যে আওয়ামী লীগের 15 বছরে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগের অবস্থান ছিল। আমরা রাতারাতি দেখলাম যে ছাত্রলীগ চলে যাওয়ার পর এরা তো ঢাকা বিষয় ছেড়ে দেয়নি। আপনি ঢাকা বিষয় ছিলেন, ছেলেরা থাকবে, পরীক্ষা দেবে, হলে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাতারাতি কিন্তু তারা তাদের মানে মোড়কটা চেঞ্জ করে অন্য একটি দলের নেতাকর্মী সমর্থক হয়ে গেছে। সুতরাং এখানেও কিন্তু একটি প্রবলেম আছে। তারপরেও কিন্তু আমরা সেইটাকে অ্যাড্রেস করেও কিন্তু হলে ওঠার আমাদের ছেলেরা চেষ্টা করে না। তারা যেভাবে এখন আছে, তারা ভাবছে মেরিটের মাধ্যমে যদি তারা হলে উঠতে পারে তাহলে তাদের হবে। এবং আপনার একটা কথা মনে আছে, আপনি যদি একটু খেয়াল করে আপনি বলবেন, 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান তোলা হয়েছিল যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে পর্যন্ত রাজনীতি চলবে না। এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে জাতীয়তাবাদী ছাত্রদল যাতে ক্যাম্পাসে পলিটিক্স না করতে পারে, আর যাদের অবস্থান আছে তারা তো ওখানে আছেই। আপনি দেখবেন কাদেরকে গুপ্ত বলা হয়, কারা একসময় ছাত্রলীগের নেতা ছিল, তারা রাতারাতি আজকে কিভাবে অন্য একটি সংগঠনের নেতা হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সেটা তো অন্য সমস্যা আছে। যাই হোক, আমাদের আগে দর্শক আরেকটা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা জবাব যদি আপনি একটু দিতেন, যে তারেক রহমান সাহেবের 87-তে জীবনযাপন কি আসলে বিএনপির নেতাদের উপর কোনো প্রভাব ফেলছে কিনা? মানে অবশ্যই জনাব মহিউদ্দিন ভাই, অবশ্যই প্রভাব ফেলছে। আপনি দেখেন, আপনি তো বিএনপির এর আগে দুটি ক্ষমতায় যাওয়া আপনি নিশ্চয়ই দেখেছেন ছাত্র অবস্থা, একটা 91 থেকে 96 যখন আমরা ক্যাম্পাসের ছাত্র ছিলাম,
আবার 2001 থেকে 2006 আপনি যখন তুখোর সাংবাদিক আপনি দেখেছেন, জি সেই নেতা কর্মীদের অ্যাটিটিউড, অবস্থান হ্যাঁ। এবং আজকের অবস্থানের মধ্যে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? আমি কিন্তু সরলভাবে কি দেখি মোশাররফ ভাই, আমি আপনাকে বলি, আমি সরলভাবে দেখি যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে তার নিজস্ব নেতা কর্মীদের এখানে প্রশক বানাইতেছে, ওইখানের মধ্যে তারা দিচ্ছে, ব্যাংকের মধ্যে তারা তাদের লোক দিচ্ছে, বিভিন্ন মানে 15টা না 20টা জেলা মানে মেয়রাল অফিসে, জেলা পরিষদে, সবগুলি জায়গায় অনির্বাচিত লোকগুলিরে বসাইতেছে, তারা তাদের মতো করে করছে। আমি কিন্তু দেখি মোশাররফ ভাই, আপনি হয়তো আলাদা, কিন্তু আমি একটু বলি আপনাকে, এখানে আমি একটু বলি যে আপনি জানেন যে রাষ্ট্র ক্ষমতায় কে? আজকে ইউনূস সরকার যখন ক্ষমতা ছিল তখন এই যে আপনার মব কালচার, প্রশাসন, এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম অবনতি, নগ্ন দলীয়করণের কারণে তারা কিন্তু একটা বিরাট সংকট তৈরি করেছে। এখন এদেশের জনগণ টুটাল মেজরিটি দিয়ে বিএনপিকে রাষ্ট্র দায়িত্ব অর্পণ করেছে। এখন আপনি কি চান না যে আমাদের শহরগুলি নির্বিঘ্নে তারা তাদের দায়িত্ব পালন করে জনগণকে স্বস্তি দেয়? আজকে যদি এই শূন্য জায়গায় থাকতো, তাইলে আজকে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন, আপনি নিশ্চয়ই নিউ ইয়র্কে থাকলে আপনি খোঁজ রাখেন যে ঢাকা সিটি কর্পোরেশন থেকে অন্যান্য সিটি কর্পোরেশন গুলিতে আজকে যে সেবাটা দেওয়া হচ্ছে, তাতে জনগণ স্বস্তিতে আছে না জনগণ অস্বস্তিতে আছে? আমার কাছে মনে হয় যে জনগণ স্বস্তিতে আছে কি অস্বস্তিতে আছে সেটি মোশাররফ ভাই আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন, কারণ আপনি জনঘনিষ্ঠ একজন মানুষ, আপনার কাছে আপনার কনস্টিটিউয়েন্সির লোকরা এসে কথা বলে। কিন্তু আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে ফিরে আসি। আমি একটু শেষ করি। আপনি দেখবেন আমাদের প্রশাসনে, আপনি তো ভালো করে জানেন, মোর দান 13 থেকে 14 লাখ কর্মচারী আছে, কর্মকর্তা কর্মচারী আছে। আপনি দেখেন, আমি হিসাব করে দেখেছি, এই যে অভিযোগটা একটা ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে দাঁড় করা হচ্ছে, টোটাল এখন পর্যন্ত একটা গভর্নমেন্ট ক্ষমতায় গিয়েছে, এখন পর্যন্ত 20 জন দলীয় লোককে কোথাও বসে নাই। আপনি এর বেশি সংখ্যা বলতে পারবেন না, 20 জন বা 22 জন এরকম। এই ছোট্ট একটা সংখ্যা দিয়ে মোশাররফ ভাই বই না বলতেছেন? আমি বলি আপনি প্রধানমন্ত্রী, যেটি সর্বোচ্চ সরকারি চাকরি যেগুলিকে বলে, সেই সচিবদের বেশিরভাগই চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং তাদের বিএনপি ডিএনএ টেস্ট করে আনা হয়েছে। মেয়রাল অফিসে ঢাকা আমি একটু আপনার বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের আমলে প্রায় 800 লোকের মতো লোককে ওএসডি করা রাখা হয়েছিল, অথবা অনেককে কোনো জায়গায় পদায়ন করে নাই। আপনি দেখেন এই বৈষম্য দূর করার জন্য ইউনূস সরকার এসে একটা, এই বৈষম্য যারা শিকার হয়েছে তাদের জন্য একটা কমিটি করেছে। 700 লোককে তখন সচিব, এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি নানাভাবে তাদেরকে পদায়ন করেছে এবং বেতন সহ তাদেরকে ফেরত দিয়েছে। আপনি সেখান থেকে কত 11 জন কি 12 জন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এখন এর আগের গভর্নমেন্ট, আপনি 20 জনের কথা বললেন তো মোশাররফ ভাই, আমি আপনার আরো ভাই, আমাদের দুজনের একটু বেয়াদবি হয়ে যাচ্ছে। মিলন ভাইয়ের কাছে একটু যাই। মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আমরা জুলাই আন্দোলনের যে স্পিরিটের কথা শুনি আর কি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও যেটা বলা হয়, সেখানে অন্যতম একটা বিষয় ছিল যে ছাত্র শিক্ষক রাজনীতি, যেটার কথা আপনি জুলাই স্পিরিটের কথা আপনি বলছেন, ছাত্র শিক্ষক রাজনীতির কথা মোশাররফ ভাই বলছে। তাতে ছাত্র শিক্ষক রাজনীতি থাকলেও তাতে লেজুর বৃত্তি থাকবে না, এটা ছিল হচ্ছে আমাদের একটা স্পিরিট আমি মনে করি। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনে, মানে এই সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ভিপিজিএসরা সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নেমেছিলেন। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে সেই ভিপিকে আবার দক্ষিণ ঢাকার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী। আমরা খুব জুলাই স্পিরিট দেখতে পাচ্ছি এখানে, মিলন ভাই। জি, আমি একটু মোশাররফ ভাইয়ের কথা একটু আসি আর কি। জি শিওর। কারণ মোশাররফ ভাই তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই থাকেন, তা আপনি জানেন কিনা? হ্যাঁ, জানবো না। তো মোশাররফের কথা মনে হলো যে আমরা বিএনপি সরকার বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রশাসক নিয়োগ করছেন সেটা যথেষ্ট না, তাদের আরো নিয়োগ করা দরকার। 11টা প্রতিষ্ঠানের দলের লোকদেরকে নিয়োগ করছে। আমাদের রাজশাহী সে বুলবুল ভাই, তাকেও নিয়োগ করা হয়েছে এবং বন বিভাগের দায়িত্বশীলকে বনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে আপনার পুরা জায়গায় সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমাদের ঢাকা কিন্তু আপনি কি চান আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিবে না? আমি একটু আসতেছি। আমাদের রূপগঞ্জে ইউনিয়ন দেওয়া হয়েছে, তাদের এতে মোশাররফ ভাইয়ের মেসেজটা খুব ক্লিয়ার। ইউনিয়ন পরিষদে কিভাবে দায়িত্ব দেওয়ার তো সুযোগ নাই। জেলা পরিষদে দেওয়া হয়েছে ভাই, আপনি জেলা পরিষদে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। মিলন ভাই বলছে যে ইউনিয়নে দেওয়া হচ্ছে। আচ্ছা মোশাররফ ভাই, আপনার কথার সময় আমি কথা বলবো না আর কি। না সরি আচ্ছা না, মিলন ভাই আপনি বলেন। আমি ইনশাআল্লাহ যদি সুযোগ হয় মোশাররফ ভাইকে সংসদে ওইটা দেখাই দিব, প্রজ্ঞাপনটা রূপগঞ্জের আর কি। কারণ এইটা তো কথা ছিল না, কথা ছিল যে সব জায়গায়
আমরা ইলেকশনের মাধ্যমে আসবো আর কি, লোকাল মানে গভর্নমেন্টে, কিন্তু সেটা আমরা ব্যতিক্রম দেখলাম আর কি, লোকাল গভর্নমেন্টে আমরা ব্যতিক্রম দেখলাম। তো এখন আমরা লেজুর বৃত্তির কথা আমাদের খালেদ ভাই বলেছেন। লেজুর বৃত্তি বলতে আমি কতগুলো জিনিস বুঝি, আমি শিবিরের সভাপতি ছিলাম তো, হুম তো মোশাররফ ভাইও ছাত্র দলের নেতা ছিলেন, কাজে মিল আছে আর কি। হুম লেজুর বৃত্তি বলতে বোঝা যায় যে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, প্রোগ্রাম দেওয়া না দেওয়া ইত্যাদি বিষয়ে আমাদের ছাত্র সংগঠনের স্বাধীনতা আছে কিনা, এবং মানে আমাদের তাদের সেট আপ ইত্যাদি ক্ষেত্রে আপনি যদি পাশাপাশি রাখেন ছাত্র শিবির, ছাত্র দল, এখন তো ছাত্র লীগ নাই, যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে ছাত্র শিবিরের সেট আপ প্রতি বছর ফি বছর আপনার ইলেকশন হয়ে যাচ্ছে আর কি। আর ছাত্র দলের কবে হয়েছে এটা আমি বলতে পারবো না, মোশাররফ ভাই এটা একটু আপনি মনে রাখেন যে উনার মিলন ভাইয়ের পয়েন্টটা, সরি মোশাররফ ভাই বলে, কন্টিনিউ করেন। জি আমি খুব অদ্ভুত ভাবে ভাবি যে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, এদের বছর পর বছর কোনো নির্বাচন হয় না। হুম এবং আপনার জেলা 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 সংগঠন, তারপরে উপজেলার সংগঠনে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের সবাই আহ্বায়ক থাকে, সভাপতি হইতে পারে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে পরিষ্কার ভাবে তারা কখনোই আসলে নির্বাচন প্রক্রিয়া আসে না, 2-4-10 বছর পরে একটা ইয়ে করে আর কি, একটা আপনার সম্মেলন করে অথবা করে, সেখানে দেখা যায় যে ওইটা বড় দলের মাদার অর্গানাইজেশনের কাছে ছাত্র দলের কে সভাপতি ওইটার দায়িত্ব থাকে, এই অতীতকালে এটাই হয়ে আসছে আর কি। এবং 3-4 দিন পরে পরে দেখা যায় যে একটা ডিক্লেয়ার করা হয়। কিন্তু আমাদের এখানে বিষয়টা খুব ক্লিয়ার আর কি। আমি শিবিরের তো মানে ইলেকশন কমিশনারও ছিলাম এক সময়, এখানে টোটাল ইলেকশন কমিশনার আলাদা থাকে না, কিন্তু মিলন ভাই আমি আমি আপনার আমি আপনার কথা আসতেছি। জি তো সেক্ষেত্রে আমরা সেভাবে করি। এখন আপনি যেটা বলেছেন সেটা হলো যে নির্বাচনী প্রচার, এটা আপনি এতভাবে দেখবেন কি না যে, এবং খুব ফুল ফ্লেজেড শিবির যে নির্বাচনের টোটাল কাজে অংশগ্রহণ করছে তা না, করছে ভাই, খুব একটা না। আমি বলতেছি শিবিরের এগুলো তো আমাদের ইন্টারনাল জিনিস আছে আর কি, আমি জানি, আই নো। আমার আসনে আমি এই বললে তো শিবির ক্ষেপে আমার উপরে। তো তো এখন সাদেক কায়েম অলরেডি সে বিবাহ করেছে এবং তার ছাত্র জীবন শেষ, সে অলরেডি শিবির থেকে বিদায় নিয়েছে, সো সে সেখানে অংশগ্রহণ করবে। এবং আমরা আরেকটু বলি, জাকসু ভিপি থাকতে কিন্তু আমানুল্লাহ আমান সাহেব মন্ত্রীও ছিলেন, কাজে ইট ইজ নট দ্যাট যে এখানে আপনার মানে এটাকে লেজুর বৃত্তির কোনো মানে প্রশ্ন এখানে আসার আমি কোনো লেজুর দরকার বৃত্তি নেই। আমি লেজুর বৃত্তিটা কি বলি, আপনি যেটা বলছেন সেটাই কিন্তু আমি বুঝি যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি এটা ইলেকশন হবে, কিন্তু এটা বিএনপির সাথে তুলনা করে এটা হবে না। বিএনপি ছাত্রদল যেরকম একটা টাইটানিক জাহাজের মতো বড়, ওদের তো মুভ করতে মানে মানে আমি লেজুর বৃত্তি বলতে বুঝি আপনি যেটা বলছেন যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা। আমি দেখি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না শিবির। আপনারা জামাতে ইসলামী যেইভাবেই দেখায় দেন শিবির সেভাবেই করে। আপনি নিজে এইটার একটা বড় উদাহরণ মিলন ভাই, আপনি শিবির সভাপতি ছিলেন, আপনি জামাতে ইসলামীতে গেছেন। এই দেখেন মোশাররফ ভাই ছাত্রদলে ছিল, উনি বিএনপিতে আসছে। সাদিক কায়েম শিবিরে ছিল, জামাতে যাইতেছে। শুধু মানে আমি যে ট্রানজিশনটা দেখি, আমি এইটাকে বলবো যে আমি কখনোই দেখি না যে শিবিরের একজন নেতা জামায়াতের একটা সিদ্ধান্তকে কন্ডেম করতেছে, জামায়াতের একজন নেতাকে বলতেছে যে আপনি এটা করতে পারবেন না তরুণ রাজনৈতিক দল হিসাবে। আমরা কিন্তু ইয়াং ডেমোক্রেটদের ম্যাচিউর ডেমোক্রেসিতে এটা দেখি মিলন ভাই, আপনি এটা জানেন যে ইয়াংরা এটা এরকম বলে। হাউএভার এটা যদি আপনি বলতেন, এটা যদি আপনি বলতেন, আমি একজন দর্শকের একটা মন্তব্য আমি একটু শোনাই। আপনি এটা একটু বললেন যে লেজুর বৃত্তির এই জায়গাটা নিয়ে আপনার মন্তব্য কি। আমাদের দর্শক, ওনার নাম আব্দুল হান্নান, উনি বলতেছেন মিস্টার খালেদ মহিউদ্দিন আপনি কি চান বিএনপি এই আধুনিক যুগে এনসিপি আর জামায়াতের নোংরামি সত্য গান্ধীবাদী রাজনীতি করবে? আমি গান্ধীবাদী রাজনীতি বুঝি না, আমি জামায়াতের বা এনসিপির নোংরামে আমি বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। আমি মনে করি বাক স্বাধীনতার কোনো সীমা নাই, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আই রিপিট, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আপনি আমার যা ইচ্ছা তাই বলতে পারেন। মিলন ভাই আপনি বলেন। জি, আমি বলছিলাম যখন আব্দুল সত্তার সাহেবের হয় আপনার এই মানে গণভোট হয় একটা, যতদূর আমি মনে করতে পারি, তখন কিন্তু আপনার জামাতের সাথে ছাত্র শিবির দ্বিমত পোষণ করেছে আর কি, এবং তারা ভিন্ন জায়গায় চলে গেছে। কাজে এটা হইতে পারে। দ্বিতীয় একটা কথা আমি বলতে চাচ্ছি যে জামাতে শিবিরের লোকেরা জামাতে যোগদান করে এটার অর্থ তারা লেজুরি বৃত্তি করে, এটার সাথে আমি একমত না। আমি যে বলি, আমরা যে সাহিত্যের ছাত্র আর কি, পৃথিবীব্যাপী যে সাহিত্য ছড়িয়ে আছে,
তো সেই সাহিত্যের কর্মীরা তো ইসলামী একটা মুভমেন্টের সাথেই যাবে আর কি, এটা খুব স্বাভাবিক। আবার আপনি দেখেন আমাদের আব্দুল কাদের বাচ্চু ভাই, তিনিও খানিক সময় শিবিরের সভাপতি ছিলেন, তিনি কিন্তু জামাতে যোগদান করেন নাই। আমাদের আনোয়ার হোসেন আমাদের আমাদের মঞ্জু ভাই, তিনিও জামাতে নাই। কিন্তু আমরা কিন্তু মনে করি যে আসলে আমাদের তো আসলে যদি মুভমেন্ট করতে হয় তো একটা দলে যোগদান করতে তো হবেই, এবং সেক্ষেত্রে জামাতে যাওয়ার মানে ফার্স্ট চয়েসে থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, স্টিল আপনি এইটাকে মানে এই সংগঠনটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামক সংগঠনটা জামায়াতে ইসলামীতে যাওয়ারই একটা তরুণ প্ল্যাটফর্ম এরকম মনে করেন না, নাকি মনে করেন? না, তরুণ প্ল্যাটফর্ম হইলে আপনার আপত্তি কিসের? আমার কোনো আপত্তি নাই, আমি এইটা কি না সেটা আমি বলতে চাই। এবং সেইটা আপনি যে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন, তার মধ্যে এইটাকে আপনি তফাৎ দেখেন কিনা, মানে আপনি কি মনে করেন যে না ছাত্র সংগঠনের মধ্যে এরকমই হওয়া উচিত, ধীরে ধীরে তাকে আমরা জামায়াতে ইসলামী হিসাবেই গড়ে তোলার জন্য গড়ে তুলবো, অন্য কোনো কিছু না? এখানে ওখানে জামাত ইসলামী হিসাবে গড়ে তোলার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, ইসলাম হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। দেন দিস ইজ হিজ পার্ট, যারা জামাত শিবির থেকে আসে তারা জামাতে যোগদান করে, তারা আসবে, হ্যাঁ দিস আর পার্ট। আমি তো মনে করি আরো বেশি সংখ্যক আসা উচিত। মানে তুলনায় কম আসে, মানে শিবিরের কত ভাগ আসে শতকরা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, জামাতে ইসলামীতে মানে অ্যাক্টিভ রাজনীতি? এটা একটা জরিপ চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে অফ এন্ড কোনো কিছু নাই। আচ্ছা মোশাররফ ভাই, মিলন ভাই কিন্তু ধীরে ধীরে কথা বললো, কতগুলি স্পেসিফিক জায়গায় আপনাকে কিছু প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনারা জুলাই পদযাত্রার মধ্যে যে আক্রমণটা হইল সেটা আপনার জুলাইয়েরই বিপক্ষে কিনা, আপনি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করবেন। আমাদের প্রশ্ন, জুলাই সনদের যে ব্যাপারগুলি নিয়ে বিএনপি আপত্তি করলো, এর কোনোটা করলে কিন্তু বিএনপির কোনো ক্ষতি হইতো না। যেগুলি করলে ক্ষতি হতো না আমি বলি, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা, গুম কমিশন করা, এগুলি সরকারি মানে মানে এগুলি করলে কিন্তু বিএনপির ক্ষতি হইতো না। কিন্তু বিএনপি কিন্তু কেন জানি দেখাইতে চায় যে জুলাই সনদ বা জুলাইটা তাদের কাছে কোনো বড় ব্যাপার না। এটার কারণ কি আসলে মোশাররফ ভাই একটু যদি বলতেন? মানে জুলাইয়ের সাথে কি কোনো সংঘাত আছে, যেহেতু নেতৃত্বটা আপনি? না, আমাকে একটু দেন তাহলে আমি বলি। জি জি, না জনাব খালেদ মহিউদ্দিন, আপনি একটু লক্ষ্য করবেন জুলাই এখানে একটু ডিফারেন্স মনে আছে, আর একটু খুব সূক্ষ্ম ডিফারেন্স আপনি একটু লক্ষ্য করতে হবে। সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নে আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চাই, কিন্তু সংকটটা হুকুমত কমিশনে দাঁড়িয়ে জাতিকে সাক্ষী রেখে ছিল। এখন আমাদের খেয়াল রাখতে হবে কি স্বাক্ষর করেছিল সেদিন আমরা, জামাত ইসলামী, অন্য যারা ছিলেন, সেটা হলো জুলাই সনদ। কিন্তু আপনি দেখবেন আমরা দেখলাম 23 দিন কি 24 দিন পর একটি জুলাই আদেশ জারি করা হলো, যেই আদেশের সাথে জুলাই সনদের অনেকটা পার্থক্য আমরা সেদিন লক্ষ্য করেছিলাম। যদি আপনি দেখেন জুলাই সনদে ছিল নোট অফ ডিসেন্ট, কিন্তু আদেশে নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। বরং আপনি দেখবেন জুলাই সেই নোট অফ ডিসেন্টে কি ছিল, রাজনৈতিক দলগুলি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে এই নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করবেন, যদি ভোটাররা তাদের পক্ষে রায় দেয় সেই অনুসারে তারা বাস্তবায়ন করবেন, ক্লিয়ার মেসেজ। কিন্তু আপনি দেখবেন যখন জুলাই আদেশটা বাস্তবায়ন করা হলো এইটা নাই, তাহলে জনগণ কোন দিকে ভোটটা দেবে বা কি রায়টা দেবে? শুধু আরেকটা না, আপনার নিশ্চয়ই দীর্ঘদিন আপনি গণমাধ্যমে আছেন, আপনি দেখবেন বাংলাদেশে এখন পর্যন্ত এই যে 2026-4টা গণভোট হয়েছে, এর মধ্যে জিয়া রহমান সাহেবের আমলে একটা প্রশ্ন, হ্যাঁ না, আপনি কি জিয়া রহমানের সাপোর্টকে সময়কালকে সমর্থন করেন? ইয়েস অর নট? এরশাদ সাহেবের আমলে একই কিছু ঘটেছিল। খালেদা জিয়ার আমলে আপনি দেখবেন এটা কনস্টিটিউশনাল গণভোট ছিল, সেখানে ছিল যে আপনি কি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে ফিরে যাবেন সংসদীয় গণতন্ত্রে? হ্যাঁ না ছিল। কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন প্রশ্নটা কি করা হয়েছে, এই প্রশ্নের আপনি তো মোশাররফ ভাই মানে ডাক্তার আসিবার মানে পর না পূর্বে রোগী মারা গেল, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি এগুলি করতেছেন কেন? গণভোটে গণভোটে 4টা প্রশ্ন থাকবে, আপনারা দেখছেন, আপনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ভোট দিতে বলছেন, হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন আমি অস্বীকার করি না, আপনাকে একটু বলেন, আমি অস্বীকার করি না। আপনি দেখবেন, আপনি বলছেন আপনি কি ডাক্তার আশীর্বাদ মরিয়া না, আমরা মরার আগেই কিন্তু আমরা বলেছি। আপনার মনে আছে যে দিন জুলাই আদেশ জারি করলেন, আপনি যদি একটু আপনার আর্কাইভ খুঁজে দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বিশেষ করে প্রফেসর আলী রিয়াদ যেই আদেশ তৈরি করে রাষ্ট্রপতি দিয়া জারি করিয়েছে তা
টোটাল জুলাই সনদের সাথে প্রতারণা করা হয়েছে। জাস্ট প্রতারণা শব্দটা আপনি দেখবেন। এখন আমি বলি, এখানে মিলন ভাই আছেন, আপনি আছেন, দর্শকরা আমাদেরকে দেখছেন, 4টা প্রশ্ন আপনার গণভোটে। আমরা ভাই আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে হাতে আপনারা ভোট দেন, আমরা অস্বীকার করি না, হাতে এখন আমরা ভোট দিয়েছি। বললেন কিন্তু কেন? 1 2 3 বললেন কেন? আমি বলি মানি, আমরা এখনো তো মানি, আমরা তো এখনো কিন্তু মানি। এখন আপনাকে বলি, আমরা তো প্রশ্ন 4টা না 39টা, এই কথা কেন কইতেছেন? না না না, আমি বলি না ঘটনা, আপনাকে আপনি তো 4টা মেনে বললেন নিয়েছি তো যে- ভাই, আমি তো 4টা মেনে নিয়েছি। মহিউদ্দিন আলমগীর, আপনি জি। খালেদ মহিউদ্দিন, আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। জি। খালেদ ভাই, হুম। আমি 3টা আমি মনে করেন কোন কারণে, ধরেন আমি মনে করেন আমি 3টা সমর্থন হলে একটা করি না, আমার কোনো স্কোপ আছে নাই, তারপর আমি মনে করলাম 4টাকে আমি মেনে নিলাম। আমরা 3টা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর লাস্টে কি আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ যদি তাদের পক্ষে সমর্থন দেয় সেইটা বাস্তবায়ন করবো। তা আমার পক্ষে তো 51% জনগণ আমাকে রায় দিয়েছে ইন্ডিভিজুয়াল, একটা দল হিসাবে। আর আমার দলের যে ছিল, জোট ছিল, জোটের আরো 5%। আমি সরল মানুষ, আমি এত প্যাচগোছ বুঝি না। আমি বুঝি যে গণভোটের মধ্যে আপনি 4টা কোশ্চেন দিছেন, সেইটা আপনি জানতেন, সেইটা কি কি কোশ্চেন সেটা ছাপা হয়ে যাওয়ার পরে আপনার দলের সর্বোচ্চ নেতারা আমি জনগণ আমাদের বলছেন হ্যাঁতে ভোট দিতে, বলছেন কিনা? দিলাম আমি না না দিলাম আমি না ভাই, আপনি আমাকে হ্যাঁতে ভোট দিতে বলছেন কিনা? পুরোটাই বলছেন কিনা? হ্যাঁ বলি যে আমি উপরে 3টাও মানি, আমি 4 নাম্বার বাস্তবায়ন করার অধিকার তো জনগণ ভোট দিয়েছে। আপনি ধরেন ঠিক আছে, ঠিক আছে, গণভোট আমি বুঝলাম, কিন্তু গণভোটের ক্ষেত্রে কেন যে আপনারা এই যে 4 প্রশ্নের কথা এখন বলেন, 4 প্রশ্নের কথা আমরা তখন বলছিলাম, এবং আমি বলছিলাম যে কি জানি না। হাউএভার, কিন্তু আপনারা ভোট দিতে কইছেন, ওখানে ভোট দিছেন, কিন্তু আপনারা আইন মানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়টা বাদ দিলেন কেন? আমি একটু বলছি, আমি আপনার টোটাল প্রশ্নটি বলেছি। আপনি দেখবেন 133টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, মিলন ভাই এখানে আছে। আমরা ডক্টর ইউনূস সরকারের সেটা 1 মাসের মধ্যে আইনে পরিণত করতে হবে, সেটা বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। বিশেষ কমিটিতে আলোচনা করে সংসদ উত্থাপন হয়েছে, এবং আপনি যদি দেখেন বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে রেকর্ড যে 6 দিনে আমরা 98টি আইন পাস করেছি। এটা বিশ্বের কোন পার্লামেন্টে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়। আমি একটু বলি আপনি 98টা গেলে বাদ থাকে কয়টা? 35টা। এর মধ্যে আপনি মিলন ভাই আছে, তারা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছি? সেটা হলো বোঝা যায় যেগুলি বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে বা কোনো প্রশ্ন উল্লেখ করা হয়েছে, সেগুলি পরবর্তীতে অধিক আলোচনা করে স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা বিল হিসাবে উত্থাপন করবো। আমরা তো এখনো সেই স্ট্যান্ডে আছি, যার জন্য আমি এখন বলি আমার মানে মিলন ভাই গিয়েছে করতে পারলেন বিচার বিভাগ আলাদা করাটা, বিচার বিভাগের সচিবালয় আলাদা করতে পারলেন কেন? এইটার মধ্যে ওখানে কিছু ফল ছিল যেগুলি বিএনপি সারা জীবন আইনের ফল ঠিক করা যায় ভাই। আমি একটা কথা বলিনি, আপনাকে দেখেন আমরা তো এগুলো বাতিল করি নাই এখনো। আমরা বলেছি এগুলি সংসদে উত্থাপন হবে। আবার হ্যাঁ, পিছানো হলে ওর মধ্যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে, সংশোধনী দরকার আছে। অ্যামেন্ডমেন্ট দিতেন, যেমন আপনাকে বলি, আর আপনাকে বলি গুম কমিশন। না আমি একটু ভাই আমার অভিজ্ঞতা আপনি শুনেন। 98 সালে বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বে 5 জন বিচারক বৈশা বলছে বিচার বিভাগ আলাদা হবে 98 সালের ডিসেম্বর মাসে। আপনারা ক্ষমতায় আসছেন হচ্ছে সর্বোচ্চ রায়, শেষ রায়। আপনারা ক্ষমতা আসছেন 2001 থেকে 2006 পর্যন্ত, আপনারা ওই ওটুক কাজও করেন নাই। মধু সাহেব আমাদেরকে সামনে দেয়া বলছে করব না, করেন নাই আপনারা। এখন এটা মধু সাহেব বলতে পারে, এটা করেন তো নাই। আচ্ছা মধু সাহেবের কথা বাদ দেন, মধু সাহেব উনি আর এখন আমাদের মাঝে নাই, আপনারা তো করেন তো নাই। আপনি এখন আমি বলি, এখন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটু বলেন, আপনি করেন তো নাই। বলছি আমি একটা বলি, যেমন গুম কমিশনে বলা হয়েছে যে গুম কমিশন এটা তদন্ত করবে, তদন্ত করে এইটা আন্তর্জাতিক অপরাধ, এই তদন্ত রিপোর্ট দেবে। তারা মানতে পারে নাও মানতে পারে, তা আমরা বলেছি না এইটাকে আমরা এই গুম কমিশনকে আমরা ক্ষমতায়ন করব, যাতে গুম কমিশনের এই তদন্তটাই সর্বোচ্চ তদন্ত হয়। কোথাও বলা হয়েছে শাস্তি 14 বছর, আমরা বলেছি না, এটা গুমের শাস্তি হতে হবে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এইগুলি তো আপনার বেসিক পয়েন্ট, এখানে তো দ্বিমত নাই। এই সব জায়গাগুলি রিপেয়ার করে আমরা সংসদে এটা আবার উত্থাপন করা হবে। একদম মোশাররফ ভাই, আপনার কথা পরিষ্কার। আমরা একটু মিলন ভাইকে শুনি। মিলন ভাই, এই প্রসঙ্গে যদি আপনার কিছু বলার থাকে, যে আসলে বিএনপি জুলাই আপনারা সংসদে কয়েকবার মানে একাধিকবার অন্তত ওয়াকআউট করেছেন এই প্রসঙ্গে, এবং বিএনপির ইন্টেনশন আপনারা দেখতে পাচ্ছেন যে ইটস নট দ্যাট গুড। আপনি যদি এই প্রসঙ্গে একটু ছোট করে বলেন, তারপর আপনার কাছে আমি প্রশ্নে আসি। জি, আমি যেটা বলতে চাচ্ছি প্রথমে সেটা হলো যে আমাদের মাননীয় সংসদ সদস্য মোশাররফ ভাই একটা রেকর্ড করার কথা বললেন যে অল্প কয়েকদিনে তারা অনেক বিল পাস করেছেন, কিন্তু আরেকটা রেকর্ড মিলন ভাই আপনিও ছিলেন। একটু বলি ছিলাম তো বটেই। জি। তো
আর একটা রেকর্ডের কথা আমাদের মোশাররফ ভাই বলেন নাই, সেটা হলো সংসদ থেকে এমন ভাবে ডাকা হয়েছে, মানে টাইম, মানে ডেটের ব্যাপারে, যাতে করে আপনার পিঠটা দেওয়ালে আগে ঠেকে আসছে,